হাম আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু। হাসপাতালে কাতরাচ্ছে অনেক শিশু। আতঙ্ক উৎকণ্ঠায় দিশেহারা বাবা মা। বন্যা জলাবদ্ধতায় হাওড়া অঞ্চলে ধানের সর্বনাশ। সর্বশান্ত কৃষকদের দীর্ঘশ্বাস। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বিপাকে সাধারণ মানুষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে বিজেপির বিধায়ক দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করার পর এই ঘোষণা দেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণই পশ্চিমবঙ্গে নতুন সরকারের প্রধান লক্ষ্য হবে বলে মন্তব্য করেন এই স্বরাষ্ট্রমন্ত্রী। কথার চেয়ে কাজ বেশি করার প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে তামিলনাড়ুতে টানা রাজনৈতিক নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে সুপারস্টার বিজয়ের দল টিভিকে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। অবশেষে শুভেন্দু অধিকারী হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে সেই পথ চলা। শুক্রবার ভারতীয় জনতা পার্টি বিজেপির 207 জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠকে শুভেন্দুর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দুকে পশ্চিমবঙ্গ বিধানসভা পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেন তিনি। বলেন, সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণই পশ্চিমবঙ্গে নতুন সরকারের প্রধান লক্ষ্য হবে। श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একই সুরে কথা বললেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেচ্ছা বক্তব্যে কথার চেয়ে কাজে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। এদিকে তামিলনাড়ুতে রাজনৈতিক নাটকীয়তার পর সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে সুপারস্টার থালাপতি বিজয়ের দল টিভিকে। কংগ্রেসের 5 জন বিধায়কের পাশাপাশি ভিসিকে, সিপিআই ও সিপিএম এর 2 জন করে বিধায়কের সমর্থন পেয়েছে টিভিকে। এতে বিজয়ের দল টিভিকে সমর্থিত আসন 119-এ পৌঁছেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 118টি আসন। সরকার গঠনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর আসনটিও পাকাপোক্ত করেছেন সিনেমা জগৎ থেকে রাজনৈতিক নায়ক বনে যাওয়া এই নেতা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশে হামে আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাম শনাক্ত হয়েছে 1494 জনের শরীরে। আক্রান্ত হয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন অনেক শিশু। আতঙ্ক উৎকণ্ঠায় দিশেহারা বাবা মা। মহাখালীর ডিএনসিসির ডেডিকেটেড হাসপাতালে রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মহাখালী এলাকার ডিএনসিসি হাসপাতাল। এখানে হামে আক্রান্ত শিশুদের পাশাপাশি ভর্তি রয়েছেন প্রাপ্তবয়স্করাও। বেডের তুলনায় রোগীর চাপ বেশি, তাই চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সন্তানের হাম সংক্রমণে উদ্বেগের ছায়া বাবা মায়ের চোখে মুখে। কখন সুস্থ হয়ে বাসায় ফিরবে সেই অপেক্ষায় স্বজনরা। যে সিবিসি টেস্টটা দেয়, ঠিক আছে, ওই টেস্টের রিপোর্টটা অনেক দেরি করে দেয়, প্রায় 8 থেকে 10 দিন পর আসে। ওটা বাহির দিয়ে করানো কোনোভাবেই সম্ভব না। এইটাই সবচেয়ে দুর্ভোগের কারণ। ডাক্তার দেখানোর পরে শরীরের মধ্যে গাইয়া গামাসির মতন বের হয়েছে মতন, তখন বলছে সেই ডাক্তারে কয় আপনারা মহাকালী হাসপাতালে যান। আমার মেয়ের হাম হয়েছে, এই জন্য এখানে ভর্তি হয়েছে। আল্লাহর রহমতে এখন ভালো সুস্থ অনেক। আর আল্লাহ তাআলা যেন সকল বাচ্চাদেরকে দ্রুত সুস্থ করে দেন। এটা খুব মারাত্মক রোগ। আমি খুব কষ্টে মেজে আছি, খুব কষ্ট ভোগ করতেছি 4-5 দিন 7 দিন যাবত। চিকিৎসকরা জানিয়েছেন শুধু হাম নয়, চিকেন পক্স আক্রান্ত শিশুরাও চিকিৎসা নিতে আসছে এই হাসপাতালে। 7-8 মাসের শিশুরাই হামে বেশি আক্রান্ত হচ্ছে বলেও জানান তারা। আপনার বাচ্চার যদি জ্বর হয়, সেই জ্বরের সাথে সর্দি থাকে, নাকে চোখটা একটু লাল হয়, হাই গ্রেড ফিভার আর কি, অনেক জ্বর, এবং যদি দেখেন যে কাশি আছে, তাহলে বাচ্চাটাকে আপনারা একটু আইসোলেট করেন, অর্থাৎ অন্য বাচ্চা থেকে দূরে রাখেন। এই বাচ্চাগুলো জ্বর হওয়ার 4 দিন পর র্যাশ আসা পর্যন্ত আপনি অপেক্ষা করেন। যদি র্যাশ চলেই আসে, অর্থাৎ চামড়ায় যদি লাল লাল দাগ দেখা যায়, তাহলে তো আপনারা বুঝে যাচ্ছেন যে এই বাচ্চাটার হাম আছে। তাহলে তাকে লাল দাগ আসার পরে আরও 4 দিন আলাদা রাখেন। দেশব্যাপী টিকাদান কার্যক্রম জোরে সোরে চলায় সপ্তাহখানেকের মধ্যেই হামের সংক্রমণ কমে আসবে বলেও আশা চিকিৎসক ও জনস্বাস্থ্য সংশ্লিষ্টদের।
মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সারা বছরের ধান উৎপাদনের অর্ধেকের বেশি আসে বোরো মৌসুমে, আর এক ফসলি হাওর অঞ্চলেই এই ফসল হানি। এর প্রভাব কৃষক কিংবা খাদ্য নিরাপত্তা প্রশ্ন উভয় ক্ষেত্রেই বেশ গভীর বলছেন কৃষি অর্থনীতিবিদরা। তাদের ধারণা, এবার মোট চাহিদার 10% ধানে ঘাটতি হতে পারে। তাই ঘাটতি মেটাতে চাল আমদানিতে বাজেটে বাড়তি বরাদ্দের তাগিদ বিশ্লেষকদের। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। বড় মৌসুমের মোট উৎপাদনের প্রায় 20% আসে হাওর অঞ্চল থেকে। জলবায়ু পরিবর্তন সঠিক পরিকল্পনার অভাবে প্রায় প্রতি বছর বন্যায় ডুবছে হাওর অঞ্চলের 7 জেলা। এতে কৃষকের নিঃশ্বাস ভারী হবার সাথে ঝুঁকিতে পড়ছে দেশের খাদ্য নিরাপত্তাও। হাওরের প্রায় 20 থেকে 25% জমি পানির তলে তলিয়ে গেছে এবং এটা ব্যাপক ক্ষতি হয়েছে। বোরো ফসল বাংলাদেশে যত ধান উৎপাদন হয় তার প্রায় 54% চাল সরবরাহ করে বোরো থেকে, এবং এইটা যখন ক্ষতিগ্রস্ত হয় তখন ব্যাপক ক্ষতি হয় এবং তাতে করে আমাদের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয়, আমাদেরকে আমদানি নির্ভরতা বেড়ে যায়। ওই অঞ্চলে কিন্তু এই একটি ফসলই আসলে হয়, বাকি সময়টা ওটা তো পানির নিচে থাকে, তাদের ওখানে আমনটা হয় না। ফলে ওই অঞ্চলের মানুষরা এমনিই কিন্তু একটু আমাদের ভালনারেবল জনগোষ্ঠী এবং এখানে দারিদ্র্যের হারও বেশ অনেক। তো তাদের ওই বিপন্নতাকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই তাহলে ওই ফসলের থেকে তাদের যে আয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। হাওরের বন্যা আসন্ন বাজেটের চাপ বাড়ালো বলে মনে করেন সিপিডির এই গবেষক। বাজেটটা জুন মাসে দিতে যাবেন অর্থমন্ত্রী, তখন এই হিসাবকে যুক্ত করে বাজেটটা যদি না দেওয়া হয় তাহলে পরবর্তীতে বাজেট বাস্তবায়নের দিকে গিয়ে কিন্তু সরকারকে আবার একটা বিপদের ভিতরে পড়তে হবে। সুতরাং সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে একটা কম্পেনসেট করবেন, সেইটার জন্য আবার আপনার অন্য একটা মেকানিজম তৈরি করতে হবে। ডক্টর জাহাঙ্গীরের মতে হাওর অঞ্চলকে ঘিরে সঠিক ও যথাযথ পরিকল্পনা নেওয়া হয়নি আগেও। হাওরে প্রতি বছর কিছু কিছু করে কাজ করা হয়, স্থায়ী কোনো কাজ করা হয় না, যে কারণে আমাদের প্রতি বছরই বন্যাটা লেগে থাকে। কাজে এখন আমাদের উচিত হবে যে কত দ্রুত পানিটা সরে যায় সেই জন্য ব্যবস্থা নেওয়া, এবং হাওরে যে বাঁধগুলো আছে সেগুলো কিভাবে স্থায়ী বাঁধে রূপান্তরিত করা যায় তার উপর গুরুত্ব দেয়া। আর যদি সেটা না করা যায় তাহলে প্রকৃতির উপর ছেড়ে দেয়া। কিন্তু কিছু কিছু কাজ করা আর কিছু কিছু করা যায় না, এটার উপর ভিত্তি করে প্রতি বছর খরচ হয়, টাকা খরচ হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। হাওর অঞ্চলে ফসলহানি রোধ করা গেলে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হতো বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে প্রায় সব সবজির দাম। সবজি কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। ঢেঁড়স ছাড়া বাজারে প্রায় সব সবজির কেজি 80 থেকে 100 টাকা পর্যন্ত। কারণ বাজারে আকার ভেদে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা প্রতি কেজি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 90 থেকে 120 টাকার মধ্যে। আকার ভেদে করলা 90 থেকে 130 টাকা, পটলও বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। এদিকে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। গরুর মাংস 730 থেকে 800 টাকা, রুই মাছ 450 থেকে 500 টাকা, শোল মাছ 750 থেকে 800 টাকা। তবে স্বস্তি রয়েছে চালের বাজারে। মাসের ব্যবধানে কেজিতে 8 টাকা কমে 28 জাতের মোটা চাল বিক্রি হচ্ছে 48 টাকা কেজিতে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাহিত্যের সর্বক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিচরণের ছিল। সারা জীবন পড়লেও তাকে যথাযথ আবিষ্কার করা যাবে না বলে জানান মন্ত্রী। শুক্রবার নওগাঁর পতিশরে বিশ্বকবির 165তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রবীন্দ্রনাথ এই অঞ্চলে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছিল। কৃষকদের দুঃখ দুর্দশা দেখে কৃষি ব্যাংক করেছিলেন। কৃষিকে আধুনিক করতে লাঙল নিয়ে কৃষিকাজ শুরু করেছিলেন। কবি ছিলেন অসাম্প্রদায়িক, কিন্তু কোনো বিশেষ গোষ্ঠী কবিকে সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। রবীন্দ্রনাথ হচ্ছে বিশ্ব মানবতার কবি, এবং তার কবিতার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সেভাবে ধীরে সাজাতে পারি। এখানে যে আন্তরিক জমিদারের কাজে আসতেন, কৃষকদের কষ্ট দুঃখ দুর্দশা দেখে, তাদের অর্থাভাব দেখে
তিনি একটা ব্যাংক স্থাপন করেছিলেন এবং কৃষিকে আধুনিক করার জন্য তিনি এখানে আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ শুরু করেছিলেন। কিন্তু তাই নয়, তিনি একটা কৃষি ইনস্টিটিউট এখানে শুরু করেছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শাপলা চত্বরের গণহত্যা সহ ৭১ থেকে ২৪ পর্যন্ত কোনো মানবতা বিরোধী অপরাধের বিচার নষ্ট হতে দেবে না সরকার। শুক্রবার জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত শাপলার শহীদ গাথা শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী জানান, শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ডকে ভুলে যেতে দেবে না সরকার। সংসদেও প্রধানমন্ত্রী শাপলা হত্যাকাণ্ড স্মরণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শাপলার শহীদদের প্রতিও রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করবে। বলেন, শাপলা চত্বরের আন্দোলনের পর বিএনপি সহ বিরোধী মতের বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। ফ্যাসিবাদী সরকারের আমলে গণতন্ত্রকামী মানুষ নানা নির্যাতনের শিকার হয়েছেন। তাই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য। এই ঐক্য ধরে রাখা গেলে সব শহীদের প্রতি যথাযথ সম্মান দেখানো সম্ভব হবে। এ সময় বক্তারা শাপলা চত্বরের সমাবেশে শহীদদের এবং আহতদের সরকারি সম্মাননার দাবি জানান। জাতীয় সংসদে আমরা যে কারণে শাপলার শহীদদেরকে স্মরণ করেছি, সেই কারণেই এই শহীদদের পরবর্তী দায়িত্ব আমরা অবশ্যই পালন করব। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যখন শাপলা নিয়ে কথা বলি, অথবা আমরা যখন জুলাই নিয়ে কথা বলি, অথবা যখন আমরা 52 নিয়ে কথা বলি, যখন আমরা 69 নিয়ে কথা বলি, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে এই প্রতিটি ঘটনারই সম্মিলিত ফলাফল হচ্ছে বাংলাদেশ। এই ঘটনার প্রতিটি সম্মিলিত ফলাফল হচ্ছে বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ এবং এই সকল ধরনের আত্মত্যাগ এবং শহীদের রক্তের সম্মিলিত ফলাফল হচ্ছে এই দেশের সার্বভৌমত্ব এবং এই দেশের স্বনির্ভরতা এবং উত্তর সমৃদ্ধি। আজ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে অঙ্গ সংগঠনগুলোর মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার কৃষি ইনস্টিটিউটে মতবিনিময় সভার ভেন্যু পরিদর্শনের পর কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিভিন্ন দল যারা আছেন তারা সেই সমালোচনা করবেন, তবে সমালোচনাটা যেন গঠনমূলক। সমালোচনা যে আমাকে বিরোধিতা করতেই হবে এইটা ছাড়া আর কোনো কাজ নেই, সেটা তো গঠনমূলক। তখনই ষড়যন্ত্রের বিষয়টা আসে যে আমি কোনো কিছুই বুঝি না, কোনো কিছুই মানি না, আমি আমার এজেন্ডাটাই বাস্তবায়ন, তাহলে ওটা পার্ট অফ কনস্পিরেসি। আর ডেমোক্রেসি যদি হয়, আপনি গঠনমূলক সমালোচনা করবেন, সরকারের যে ভুল সেই ভুলগুলো দেখিয়ে দেবেন। এটা তাতে গণতন্ত্র শক্তিশালী হয়, রাষ্ট্র অত্যন্ত ফাংশনাল হয়। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে 3 দিনব্যাপী ঢাকা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপো 2026। আয়োজনের দ্বিতীয় দিনেও শুক্রবার দেশি বিদেশি প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা ও দর্শনার্থীদের সরব উপস্থিতিতে মুখর ছিল এক্সপো প্রাঙ্গণ। বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন BFPIA এবং এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেড যৌথভাবে আয়োজন করেছে এই এক্সিবিশনটি। কো স্পন্সর হিসেবে রয়েছে টাম্পাকো গ্রুপ। এক্সপোতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো আধুনিক প্যাকেজিং প্রযুক্তি, প্রিন্টিং, প্রসেসিং এবং শিল্প খাতের বিভিন্ন উদ্ভাবনী সমাধান প্রদর্শন করেছে। আয়োজকরা জানান, দেশের প্যাকেজিং শিল্পকে আন্তর্জাতিক বাজার, প্রযুক্তি ও বিনিয়োগের সঙ্গে সংযুক্ত করাই মূল লক্ষ্য। বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ও টাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাফিউস সামি আলমগীর জানান, বর্তমানে প্রায় 8,000 কোটি টাকার এই শিল্পে 50,000-এর বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। স্থানীয় চাহিদার প্রায় 80% এই দেশীয় প্রতিষ্ঠানগুলো পূরণ করছে। তৈরি পোশাক খাতের মতো উৎপাদন দক্ষতার মাধ্যমে প্যাকেজিং শিল্প বাংলাদেশের নতুন রপ্তানি সম্ভাবনার খাত হয়ে উঠতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। এবারের এক্সপোতে 12টি দেশের 130টি বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। হাম আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু, হাসপাতালে কাতরাচ্ছে অনেক শিশু, আতঙ্ক উৎকণ্ঠায় দিশেহারা বাবা মা। বন্যা জলাবদ্ধতায় হাওড় অঞ্চলে ধানের সর্বনাশ, সর্বশান্ত কৃষকদের দীর্ঘশ্বাস, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বিপাকে সাধারণ মানুষ।
এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।